হাই, আই এম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কার্বোহাইড্রেট। তো আমরা সবাই জানি যে বায়োমলিকিউলসের সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ফার্স্ট যে টপিকসটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো কার্বোহাইড্রেট। তো আপনারা যখন বায়োফিজিক্স পড়া শেষ করার পরে যখন আপনারা বায়োমলিকিউলস ধরবেন, তো প্রথম যে টপিকসটা পড়া হয় সেটা হলো কার্বোহাইড্রেট, দেন প্রোটিন, দেন ফ্যাট। তো আপনাদের যখন ফার্স্ট কার্ড এক্সামিনেশন হবে, ফার্স্ট কার্ড এক্সামিনেশনের জন্য বলেন কিংবা ফার্স্ট টার্ম বলেন কিংবা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা বলেন, আপনারা যেটাই বলেন না কেন, আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক্সের মধ্যে হচ্ছে এই কার্বোহাইড্রেট। আপনাদের কার্বোহাইড্রেটের বেসিক জিনিস এই কার্বোহাইড্রেট টপিক্সের মধ্যে পড়ানো হবে, কিন্তু এটা সম্পর্কে আরও আপনারা ফার্দার ডিটেল জানতে পারবেন যখন মেটাবলিজম পড়ানো হবে। সেখানে যখন কার্বোহাইড্রেট মেটাবলিজমটা পড়বেন তখন হয়তো আরও ডিটেলস সম্পর্কে জানতে পারবেন, বাট এখানে আপনাদের বেসিক কিছু জিনিস জানতে হবে যেটা আপনারা অলরেডি ইন্টারে জেনে আসছেন। যারা আপনারা ইন্টারে বায়োলজিতে বোটানি সাবজেক্টটা পড়ছেন, যারা আবুল হাসান স্যারের বই বা যে কোনো বই পড়ে আসছেন, সেখানে আপনাদের মেডিকেলের থেকেও বেশি ডিটেলসে আপনাদের সেখানে পড়তে হয়েছে। প্রত্যেকটার স্ট্রাকচার, তারপর প্রত্যেকটা জিনিসের ফরমেশন, সেখানে কার্বন ইউনিট বলেন, হাইড্রোজেন ইউনিট বলেন, অক্সিজেন ইউনিট বলেন, সব কিছুই আপনারা মোটামুটি পড়ে আসছেন। বাট সেটারই একটা ইংলিশ ভার্সন আপনাদের এই মেডিকেলে এসে পড়তে হইতেছে, অ্যান্ড অনেকে এটার সাথে কোপ আপ করতে পারতেছে, অনেকেই পারতেছে না, বা ইংলিশ থাকার কারণে অনেকে বুঝতে পারতেছে না। তো খুব সহজে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড যেহেতু কার্বোহাইড্রেট টপিক্সটা অনেক একটা ভাস্ট একটা টপিক্স, বাট আমাদের সব কিছু আমাদের এই লেভেলে লাগে না। বাট যেই জিনিসগুলো লাগে অ্যান্ড যেই জিনিসগুলো না পারলে আপনার ফেল কনফার্ম, তো বেসিক সেই জিনিসগুলো নিয়ে আগে আলোচনা করব। এছাড়া এই টপিক্স থেকে প্রফেশনাল পরীক্ষা বা কার্ড এক্সাম বা টার্ম এক্সামে কী টাইপের কোশ্চেন আসে, অ্যান্ড স্যাররা এখান থেকে কোন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, আর কোনগুলো না পারলে আপনার সমস্যা হবে আর কোনগুলো পারলে আপনি ভালো মার্কস পাবেন, টোটাল ওভারঅল সেই জিনিসগুলো আলোচনা করবেন, সেই টপিক্স নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা বই খুললেই কার্বোহাইড্রেটের সুন্দর একটা ডেফিনেশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের প্রথমেই জিনিসটা লাগবে সেটা হলো কার্বোহাইড্রেটের একটা ডেফিনেশন। সো ডেফিনেশনটা আসলে আমি কখনো কোনো ক্লাসে বলতে চাই না, কারণ ডেফিনেশনটা ডিপেন্ডস করে আপনাদের প্রফেসর, আপনাদের লেকচারার বা আপনাদের কলেজের স্যারদের উপর। কারণ আপনাদের কলেজের স্যাররা যেই ডেফিনেশনটা পছন্দ করে, যেই ডেফিনেশনটা শুনতে চায়, ভাইবাতেও আসলে ওই ডেফিনেশনটাই শুনতে চায়। তো যাই হোক, সেটা নিয়ে আপনারা সবাই জানেন যে আপনাদের স্যার ম্যামরা যেটা বলবে আর কি সেটাই বলার চেষ্টা করবেন। তারপরেও গড বাঁধা নিয়মে একটা ডেফিনেশন আমি এখানে বলতেছি। তো এটা হলো যে কার্বোহাইড্রেট জিনিসটা আসলে কি। তো এখানে দেখেন কয়েকটা ওয়ার্ড আছে, যেমন পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, কিটোন কম্পাউন্ডস, আর একটা আছে হাইড্রোলাইসিস। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ডেফিনেশনের মধ্যে কি ওয়ার্ড, অর্থাৎ আপনি যেই ডেফিনেশনই বলেন না কেন, সেখানে যদি আপনার কোনো একটা কিওয়ার্ড মিসিং থাকে তাহলে বুঝবেন যে আপনার ডেফিনেশনটা কমপ্লিটেড না, অর্থাৎ কমপ্লিট ডেফিনেশন না। আর একটা ডেফিনেশন বলার সময় সবথেকে বেস্ট একটা ওয়ে হলো এই কিওয়ার্ডগুলো একটু জোরে বলবেন, যাতে স্যার এই জিনিসগুলো নোটিস করে। কারণ আপনি একটা ডেফিনেশনের ইট মে বি ডিফাইন, এটা সব ডেফিনেশনেই বলতে পারেন, বাট আপনি যদি কার্বোহাইড্রেটের ডেফিনেশনে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা কিটোন কম্পাউন্ড এই ওয়ার্ডটা মিস করে ফেলেন, তাহলে কিন্তু স্যাররা ধরে নেয় যে আপনি হয়তো গোজামিল দিয়ে একটা ডেফিনেশন বলার চেষ্টা করতেছেন। তো কি ওয়ার্ডগুলো একটু জোরে বলবেন যাতে স্যাররা নোটিস করে। এছাড়া আপনাদের ডেফিনেশন আপনাদের স্যারেরটা বলেন বা যেখান থেকে বলেন, মানে আপনার জন্য বা আপনার কলেজে যেটা গ্রান্টেড আপনারা সেটা বলবেন। তো কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট জিনিসটা হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপের একটা কম্বিনেশন, যেটা তৈরি হইতেছে হাইড্রোলাইসিসের মাধ্যমে। এটা হলো কার্বোহাইড্রেটের একটা সাদা সিধা একটা নর্মাল একটা ডেফিনেশন যে আপনারা জানবেন। আপনারা ইন্টারে পড়ে আসছেন কার্বোহাইড্রেট তৈরি হয় কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের বিভিন্ন কম্বিনেশনে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়। আমরা এটা সম্পর্কে একটু পরে আরও ডিটেলস জানবো যে কার্বোহাইড্রেট যখন তৈরি হয়, কার্বোহাইড্রেটের মধ্যে মেইন উপাদান থাকে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তো আপনারা ডেফিনেশনটা পড়ার পরে আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ কার্বোহাইড্রেটকে অনেক কিছুর উপর বেসিস করে ক্লাসিফাই করা হয়। তো আমাদের প্রথম অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশনটা লাগবে সেটা হলো অন দ্য বেসিস অফ সুগার ইউনিট, অর্থাৎ সুগার ইউনিটের উপর বেসিস করে কার্বোহাইড্রেটকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো আপনি যখন সুগার ইউনিটের উপর বেসিস করে কার্বোহাইড্রেটকে ভাগ করবেন, তো প্রথমেই বলবেন মনোস্যাকারাইড, এরপরে যেটা বলবেন সেটা হলো ডাইস্যাকারাইড, এরপরে অলিগোস্যাকারাইড, এরপরে
পলিস্যাকারাইড। তো এটা হলো অন দ্য বেসিস অফ সুগার ইউনিট। মনোস্যাকারাইড মানে স্যাকারাইডের পরিমাণ আছে একটা, ডাই মানে দুইটা, অলিগো মানে 3 থেকে 10টা, আর পলি মিন্স মোর দ্যান 10 মনোস্যাকারাইড। ঠিক আছে, তো মনোস্যাকারাইডের মধ্যে সুগার ইউনিট আছে একটা, ডায়ের মধ্যে 2টা, অলিগোতে 3 থেকে 10টা, পলিতে আছে মোর দ্যান 10 সুগার ইউনিট। তো আপনি এদেরকে ভাঙলে পরে মনোস্যাকারাইডকে ভাঙলে পরে একটা সুগার ইউনিট পাবেন, ডাইস্যাকারাইডকে ভাঙলে 2টা, অলিগোকে ভাঙলে 3টা, পলিকে ভাঙলে 10টার বেশি। এখন আপনার যে প্রশ্নটা আসবে এখান থেকে যে নেম সাম মনোস্যাকারাইড, অর্থাৎ এই কোশ্চেনটা যখনই আপনাকে বলবেন, ক্লাসিফিকেশনটা বলবেন, দেন একটা কোশ্চেন স্যার আস্ক করবে যে নেম সাম মনোস্যাকারাইড, নেম সাম ডাইস্যাকারাইড অর নেম সাম পলিস্যাকারাইড। তো আপনার এখন জানতে হবে এটার এক্সাম্পল। তো এক্সাম্পল আপনারা বই খুললে অনেক ধরনের এক্সাম্পল পাবেন, সেটা আপনাদের আসলে বোঝানোর কিছুই নাই যে মনোস্যাকারাইড কারা কারা আছে, ডাইস্যাকারাইড কারা কারা আছে, অলিগোস্যাকারাইড কারা কারা আছে। তো মনোস্যাকারাইডের মধ্যে আপনারা পড়ে আসছেন যেমন টেট্রোজ, ট্রায়োজ, পেন্টোজ, হেক্সোজ, এই জিনিসগুলো হলো সব মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত। এরপরে আপনারা যখন ডাইস্যাকারাইড পড়বেন, ডাইস্যাকারাইডের মধ্যে যেমন আছে ম্যালটোজ, সুক্রোজ। ডাইস্যাকারাইডের মধ্যে যখন যাবেন তখন পাবেন ম্যালটোজ, সুক্রোজ, এগুলো হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। এরপরে যখন অলিগোস্যাকারাইড পড়বেন, অলিগোস্যাকারাইডের মধ্যে এটা হলো মোর দ্যান 3 to 10 মনোস্যাকারাইডের কম্বিনেশনে তৈরি হয়। তো আপনারা যখন অলিগোস্যাকারাইড পড়বেন, অলিগোস্যাকারাইডের মধ্যে যেমন আছে র্যাফিনোজ, ম্যালটোট্রায়োজ, র্যাবিনোজ। তো ধরেন র্যাবিনোজ, র্যাফিনোজ, ম্যালটোট্রায়োজ, এরকম একাধিক নাম আছে। তো আপনাদের কমন কয়েকটা নাম আপনারা মুখস্থ করবেন, যেটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইডের ক্ষেত্রে কয়েকটা, অলিগোস্যাকারাইডের কয়েকটা। বাট আপনাদের এখান থেকে এইগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনাদের মনোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড, কারণ এদের ফার্দার আরও ক্লাসিফিকেশান আছে। তো আপনাদের আরও ফার্দার ক্লাসিফিকেশানগুলো জানতে হবে। তো যখন আপনাকে মনোস্যাকারাইড বলবে, তো মনোস্যাকারাইডে যাওয়ার আগে আমি আরেকটা টপিকস একটু বলি, সেটা হলো আরেকটা ক্লাসিফিকেশান আছে। আরেকটা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন ইউনিট আর অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ। তো বেসিস অফ কার্বন নাম্বার, বেসিস অফ কার্বন নাম্বার, কার্বন নাম্বারের উপর বেসিস করে আরেকটা ক্লাসিফিকেশন করা হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তো আপনি যখন বেসিস অফ কার্বন অ্যাটম বা কার্বন নাম্বারের উপর ভিত্তি করে করবেন, তো তখন আপনাকে বিভিন্ন নাম পাবেন, যেমন ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ। এদের কিন্তু কিছু রাসায়নিক সংকেত আছে, অর্থাৎ এদের ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা আছে। ট্রায়োজ মানে C3 হাইড্রোজেন সাথে আছে অক্সিজেন। যেভাবে মনে রাখবেন এই C3O3 আর হাইড্রোজেন থাকবে এদের ডবল, 3টা আছে, তার মানে এখানে থাকবে 6টা। আবার এখানে দেখেন টেট্রোজ মানে কার্বন 4টা, মনে রাখবেন কিভাবে, হাইড্রোজেন কাউন্ট বসাবেন, অক্সিজেন কাউন্ট বসাবেন। C4টা থাকলে অক্সিজেনও থাকবে 4টা, হাইড্রোজেন থাকবে এদের দ্বিগুণ, তাহলে 4 দুগুণই 8টা। এইভাবে মনে রাখবেন, কারণ এটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে ভাইবাতে যে কোনো সময় কার্বনের ইউনিটটা জানতে চাইতে পারে বা এইটার স্ট্রাকচারটা জানতে চাইতে পারে। তো এটা সহজ মনে রাখা। C5 এর ক্ষেত্রে তাহলে পেন্টোজ মানে C5, তাহলে C5 তাহলে O5 হবে, আর হাইড্রোজেন হবে তার ডবল। হেক্সোজের ক্ষেত্রে C10, H 6 দুগুণী 12, আর অক্সিজেন কার্বন অ্যাটমের সমান। তো এই যে সহজ ওয়েতে আপনি এই জিনিসটা মনে রাখতে পারেন যে কার্বন নাম্বারের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা আমরা করতেছি সেটা এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। অর্থাৎ কার্বন আর অক্সিজেন নাম্বার সেম থাকবে, শুধুমাত্র হাইড্রোজেন নাম্বারের চেঞ্জ হবে। এখানে জানতে হবে সেটা হলো অন দ্য বেসিস অফ ফাংশনাল ইউনিট। তো যখন আপনি ফাংশনাল ইউনিটের উপর বেসিস করে করবেন, ফাংশনাল ইউনিট, তো ফাংশনাল ইউনিট বলেন বা ফাংশনাল গ্রুপ বলেন, তো এখানে দুইটা ফাংশনাল গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন উপর ভিত্তি করে যখন আছে, যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে। তো এখানেও আপনি যাওয়ার আগে আমরা জেনে আসছি যে বেসিস অফ কার্বন নাম্বার, যেমন ট্রায়োজের ক্ষেত্রে কার্বনের নাম্বার আছে 3টা, অর্থাৎ এখানে 3টা কার্বন আছে। তো ট্রায়োজ ছিল কার্বন নাম্বারের উপর ভিত্তি করে। তো আমি যখন কার্বন নাম্বারের উপর ভিত্তি করে ফাংশনাল ইউনিটের মধ্যে ঢুকলাম, তখন আমাদের ছিল অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের মধ্যে আছে গ্লাইসিলডিহাইড, এখানেও আছে কার্বনের সংখ্যা 3টা, আর কিটোন গ্রুপের মধ্যে আছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এখানেও কার্বন সংখ্যা আছে 3টা।
তো আপনাদের এরকম একটা শখ আছে, বইয়ে দেখবেন। তো এখানে ট্রায়োজের ক্ষেত্রে একটা আছে, টেট্রোজের ক্ষেত্রে আছে। টেট্রোজের মধ্যে আবার এই অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপ, এদের এক্সাম্পল আছে। পেন্টোজের ক্ষেত্রে আছে, হেক্সোজের ক্ষেত্রে আছে, হেপ্টোজের ক্ষেত্রে আছে। তো আপনাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ কার্বন নাম্বারের উপর আপনারা যে ক্লাসিফিকেশনটা করছেন সেটার উপরই, অর্থাৎ কার্বন নাম্বার যেমন এখানে 3 আছে, তো এটার ফাংশনাল ইউনিট কার্বোহাইড্রেট অ্যান্ড কিটোনের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা লাগবে। আর যেটা লাগবে প্রত্যেকটার উদাহরণ, যেমন এখানে যে অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে গ্লাইসিলঅ্যালডিহাইড, কিটোন গ্রুপের ক্ষেত্রে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এভাবে প্রত্যেকটার এক্সাম্পল লাগবে। অ্যান্ড এটা ভাইবাতে মানে অহরহ জিজ্ঞেস করা হয়, অ্যান্ড খুব ইম্পর্টেন্স ফর ভাইবা। তো যেটা বলতেছিলাম, এরকম কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এই কটা পড়লে হবে। তার মানে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন যদি আপনার পড়তে হয় তাহলে পড়বেন অন দ্য বেসিস অফ সুগার ইউনিটের উপর কী কী ভিত্তিতে ভাগ করা হইতেছে, তারপরে অন দ্য বেসিস অফ কার্বন অ্যাটম নাম্বারের উপর ভিত্তি করে, আর পড়বেন অন দ্য বেসিস অফ ফাংশনাল ইউনিট। এখন যেটা পড়বো সেটা হলো এই পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। পলিস্যাকারাইডটা কি? এখানে আমরা আগেই বলছি মোর দ্যান 10 মনোস্যাকারাইড মিলে হয় পলিস্যাকারাইড। অর্থাৎ একটা পলিস্যাকারাইড তৈরি হতে গেলে সেখানে মনোস্যাকারাইডের পরিমাণ থাকতে হবে মোর দ্যান 10, অর্থাৎ 10টা মনোস্যাকারাইড বা 10টা স্যাকারাইড ইউনিট মিলে হয় পলিস্যাকারাইড। এখন এই পলিস্যাকারাইডকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো হোমোপলিস্যাকারাইড আর একটা হলো হেটেরোপলিস্যাকারাইড। এখন হোমো মিন্স সেম, হেটেরো মিন্স ভিন্ন। অর্থাৎ হোমো মিন্স সেম, একই জিনিস, আর হেটেরো মিন্স ডিফারেন্ট অথবা আলাদা আলাদা আলাদা। এখন আপনারা ডেফিনেশনে দেখছেন যে পলিস্যাকারাইড মোর দ্যান 10 মনোস্যাকারাইড। এখন হোমোপলিস্যাকারাইডের উদাহরণ যদি আমি বলি, যেমন আছে স্টার্চ। তো স্টার্চকে যখন ভাঙবেন তখন এই মনোস্যাকারাইড যা পাবেন, যদি মনে করেন 10টা মনোস্যাকারাইড পান, এই 10টাই হবে সেম স্ট্রাকচার এবং এদের ক্যারেক্টারিস্টিক সেম হবে। অর্থাৎ সেম মনোস্যাকারাইড মিলেই তৈরি হয়েছে স্টার্চ। স্টার্চের এই মনোস্যাকারাইডগুলোকে আপনি যদি ভাঙেন, ফার্দার আরও বিশ্লেষণ করেন, সেম জিনিস পাবেন, এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছু পাবেন না। বাট যখন হেটেরোতে ভাঙবেন, হেটেরো যদি আপনার 15টা মনোস্যাকারাইড তৈরি হয়, দেখা যাবে এর মধ্যে 7টা একরকম, বাকি 7টা আর এক রকম, আর একটা অন্যরকম হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট এদের মধ্যে যাই পান না কেন, একটা আরেকটার থেকে কখনো এক হবে না। সেখানে 2 টাইপস জিনিস থাকবে, অর্থাৎ মনোস্যাকারাইডের ভিন্নতা সেখানে থাকবেই। তো এখানে আপনারা হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পল পড়বেন, যেমন হেপারিন, হাইলুরোনিক অ্যাসিড। তো এইরকম কয়েকটা উদাহরণ আছে যেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। অ্যান্ড এদের ফাংশন, হোমোপলিস্যাকারাইডের ফাংশন, হেটেরোপলিস্যাকারাইডের ফাংশন, পলিস্যাকারাইডের ডেফিনেশন, পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশনের মধ্যে এদের উদাহরণ অ্যান্ড এদের প্রত্যেকটার ফাংশন। আপনারা যখন পলিস্যাকারাইড পড়বেন দেখবেন সেখানে স্টার্চ আছে, সেলুলোজ আছে। তো স্টার্চ, সেলুলোজ, এই জিনিসগুলোর কিন্তু ফাংশন আপনাদের লাগবে। তো এখানে খুব সহজে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে সেলুলোজ তো একটা পলিস্যাকারাইড, বাট সেলুলোজ হিউম্যান বডিতে কি ডাইজেশন হয় কি না? তো দেখেন, সেলুলোজ জিনিসটা হলো আপনার যে ঘাস লতা পাতা যাই বলেন না কেন, অর্থাৎ মানে প্লান্ট সোর্সের মধ্যে যেই জিনিসগুলো থাকে সেইগুলা। তো সেলুলোজ যেমন খড়, যেগুলো আসলে গৃহপালিত পশুরা খায়। তো একটা গরু ধরেন যেটা খাইতেছে, যেটা খেয়ে যে হজম করতে পারতেছে, বাট একটা হিউম্যান কিন্তু এই খড় লতা পাতা খাইলে কিন্তু হজম করতে পারবে না। কেন পারে না? এইটাই আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করে, কারণ আমাদের বডিতে হাইড্রোলাইজ নামক একটা এনজাইম দরকার এই সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য। তো এই হাইড্রোলাইজ এনজাইমটা অ্যানিম্যাল অর্থাৎ হিউম্যান বডিতে অ্যাবসেন্ট থাকে। এখন আমাদের বডিতে এই হাইড্রোলাইজ এনজাইমটা না থাকার কারণে আমরা সেলুলোজটা ডাইজেস্ট করতে পারি না। বাট এই এনজাইমটা অ্যানিম্যাল অর্থাৎ কাউ বা গট বা যাই বলেন না কেন, এদের বডিতে প্রেজেন্ট থাকে, যার কারণে কি হয়, ওরা সেলুলোজটা খাইলে এই সেলুলোজটাকে ডাইজেস্ট করতে পারে। বাট আমরা হিউম্যান এই এনজাইমের অভাবের কারণে আমরা এই সেলুলোজটা ডাইজেস্ট করতে পারি না। এরপরে আরেকটা জিনিস পড়বেন এখান থেকে, গ্লাইকোজেন। আবারও বলতেছি, কার্বোহাইড্রেটের মেইন যে কোশ্চেনগুলো আসে সব কিছুর এই জিনিসগুলোর ইম্পর্টেন্স অ্যান্ড এদের ফাংশন, যেমন স্টার্চের ইম্পর্টেন্স, গ্লাইকোজেনের ইম্পর্টেন্স, সেলুলোজের ইম্পর্টেন্স, মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স বলেন বা ফাংশন বলেন, দুটোরই অ্যান্সার সেম। এই জিনিসগুলো এই পলিস্যাকারাইড থেকে সব থেকে বেশি আসে। এরপরে আমরা যে টপিকসটা সম্পর্কে জানবো সেটা হলো প্রপার্টিস অফ কার্বোহাইড্রেট। প্রপার্টিস অফ কার্বোহাইড্রেট।
অর্থাৎ কার্বোহাইড্রেটের কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এখন কার্বোহাইড্রেটের অনেক ধরনের প্রপার্টিস আছে, তো এই দুইটাকে জিনিসকে আবার ভাগ করা হয়। একটা হলো ফিজিক্যাল প্রপার্টিস, আর একটা আছে কেমিক্যাল প্রপার্টিস। এখন ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে যখনই যাবেন তখনই আপনার কার্বোহাইড্রেটের গাঠনিক বা শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা হয়। আর কেমিক্যালি যখন যাবেন তখন এটার মাইক্রোস্কোপিক বা এদেরকে বিশ্লেষণ করলে যে জিনিসগুলো পাওয়া যায় সেই নেচার সম্পর্কে প্রপার্টিসের মধ্যে আলোচনা করা হয়। এখন যখন আপনি ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে যাবেন তো প্রথমে আপনাকে কয়েকটা নাম মনে রাখতে হবে, যেমন আছে কালারলেস, ক্রিস্টালাইন, ওয়াটার সলিউবল, সুইট ইন টেস্ট, এছাড়া আরও অনেক কিছু, যেমন কালারলেস। এখন কালারলেস বলতে তো বুঝতেই পারতেছেন যে কার্বোহাইড্রেটের কোনো কালার নাই। তারপর বলছে ওয়াটার সলিউবল, গ্লুকোজ তো সবাই খেয়েছেন, গ্লুকোজ তো পানিতে দিলে গুলে যায়, তো এটা তো ওয়াটার সলিউবল। এরপরে আছে এলো সুইট ইন টেস্ট, কার্বোহাইড্রেটের টেস্ট কিন্তু মিষ্টি হয়, যেমন সুগার, তারপরে আছে এই গ্লুকোজ, তারপর আছে ফ্রুক্টোজ, এদের স্বাদ আছে, অর্থাৎ এরা সুইট ইন টেস্ট। তারপরে আছে এরা কেমন সাবস্টেন্স, এরা হলো ক্রিস্টালয়েড, অর্থাৎ এদের সাইজ লেস দ্যান 1 ন্যানোমিটার। তো এরা আমরা বলতেছি এরা ক্রিস্টালয়েড ইন নেচার। তো এরপরে আরও অনেক ধরনের আমাদের ফিজিক্যাল প্রপার্টিস আছে, বাট কয়েকটা বেসিক জিনিস জানলেই হবে। এখন যদি আমরা বলি কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে কি কি আছে, তো কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে আপনারা প্রথমেই জেনে আসছেন যে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন গ্রুপ এদের কম্বিনেশনেই মূলত কার্বোহাইড্রেট তৈরি হয়। তো কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে গেলেই আপনার প্রথম যে জিনিসটা লাগবে এদের নেচার, অর্থাৎ কেমিক্যাল নেচার অথবা ফাংশনাল ইউনিট। অবশ্যই কার্বোহাইড্রেট অ্যান্ড কিটোন গ্রুপ এদের মধ্যে মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে। এরপরে আর কি আছে, এরপরে আছে রিডিউসিং পাওয়ার। এখন রিডিউসিং জিনিসটা কি, রিডিউসিং পাওয়ার অফ কার্বোহাইড্রেট। তো রিডিউসিং পাওয়ার সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনাদের রিডিউসিং পাওয়ারটা আসলে কি, বা রিডিউসিং সুগার আসলে বলতে কি বোঝায়। তো রিডিউসিং পাওয়ারটা হলো যে কার্বোহাইড্রেট, অ্যানি কার্বোহাইড্রেট পটেনশিয়ালি হ্যাভ ফ্রি অ্যালডিহাইড গ্রুপ অর ফ্রি কিটোন গ্রুপ। তো যদি কোনো কার্বোহাইড্রেটের এই অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপটা ফ্রি থাকে অ্যান্ড সেটা পটেনশিয়াল থাকে, পটেনশিয়াল মানে হলো ওই গ্রুপটা কোনো কাজ করতে পারবে বা কোনো একটা বিক্রিয়ায় কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স প্রদর্শন করবে বা যাই করুক না কেন সেটা ফ্রি থাকতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেটের এই অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ যাই থাকুক বা দুটোই থাকুক বা একটা থাকুক সেটা ফ্রি থাকতে হবে। সেটা যদি কোনো কিছুর সাথে বাইন্ড করে থাকে বা কোনো বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে সেটা হয়ে যাবে নন রিডিউসিং সুগার। বাট রিডিউসিং সুগার হইতে গেলে একটা কার্বোহাইড্রেটের এই দুইটা ফাংশনাল গ্রুপের যে কোনো একটা ফ্রি থাকতে হবে। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে যায়, তো সেই হিসেবে একটু বলে ফেলি যে সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয়। তো একটা সুক্রোজ, যখন আপনি সুক্রোজের স্ট্রাকচার পড়বেন তো সুক্রোজ দেখবেন গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ এদের কম্বিনেশনে তৈরি হয়, 1 মোল গ্লুকোজ 1 মোল ফ্রুক্টোজ মিলে তৈরি হয়। তো এখন গ্লুকোজ যখন পড়বেন তো দেখবেন যে গ্লুকোজের ফাংশনাল ইউনিট হলো কার্বোহাইড্রেট, আর যখন ফ্রুক্টোজ পড়বেন এদের ফাংশনাল ইউনিট হলো কিটোন বডি। তো যখন একটা গ্লুকোজ এখানে ফ্রুক্টোজ এরা যখন একটা আরেকটার সাথে মিলে তৈরি করে সুক্রোজ, তো যখন সুক্রোজ ফর্মেশন করে তখন এই অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপ এদের মাঝখানে একটা বন্ডিং হয়, আর বন্ডিং হওয়ার কারণে তখন এই ফাংশনাল ইউনিট দুইটা আর ফ্রি থাকে না, তখন এরা ফাংশনালি একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আসলে সুক্রোজ ফর্মেশন করে। তো যেহেতু এদের মধ্যে কোনো পটেনশিয়ালি ফ্রি অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপ প্রেজেন্ট নাই, দুইটা গ্রুপই আছে বাট তারা ফ্রি না, এই ফ্রি না থাকার কারণেই আমরা সুক্রোজে বলতেছিলাম এরা নন রিডিউসিং সুগার। তো বুঝতে পারলেন যে নন রিডিউসিং বা রিডিউসিং সুগার কাকে বলে, এটা হলো কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে আপনাদের জানতে হবে। তো কেমিক্যাল প্রপার্টিসে যখনই আপনারা এই রিডিউসিং নন রিডিউসিং সুগারের কথা বলবেন এরপরে আরও কিছু প্রপার্টিস আছে যেটা আপনাদের জানতে হবে। তো ধরেন একটা আছে অক্সিডেশন, তো এদের মধ্যে আছে অক্সিডেশন, এরপরে আছে রিডাকশন, তারপরে আছে ওসাজোন ফর্মেশন, তো এইরকম আরও কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে যেগুলো আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে কিভাবে এদের কেমিক্যাল প্রপার্টিস কী কী আছে, ফিজিক্যাল প্রপার্টিস কী কী আছে, এটা কিন্তু আপনাদের ভাইবার কোশ্চেন। এখন যেটা বলবো সেটা হলো আপনাদের প্রফে বা কার্ডে বা টার্মে
রিটেনের জন্য কোন প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, তা আপনারা এর আগে যাই পড়ে আসছেন, এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, পেন্টোজ, যাই পড়েন না কেন এই কার্বোহাইড্রেটের মধ্যে যত ক্লাসিফিকেশনের মধ্যে যত ধরনের উদাহরণ পাবেন সব কিছুর ফাংশন অ্যান্ড সব কিছুর মেডিকোলিগাল ইম্পর্টেন্স, অর্থাৎ এদের ফাংশন অ্যান্ড মেডিকোলিগাল ইম্পর্টেন্স দুইটা উত্তরই সেম, যে এরা আসলে কি কি ফাংশন করে আমাদের হিউম্যান বডিতে অ্যান্ড এদের কাজ কি। এই যে আমি বলতেছি গ্লুকোজ, এর গ্লুকোজের কাজটা কি, এই জিনিসটাই আপনাকে মুখস্থ করতে হবে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এই জিনিসটা আপনাকে রিটেন পরীক্ষায় খাতায় লিখে আসতে হবে। তো যত ধরনের এক্সাম্পল পাবেন আপনারা, অর্থাৎ কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশনের যত ধরনের এক্সাম্পল আছে সব কিছুর ফাংশন আপনাদের জানতে হবে। খুব সহজ, একবার রিডিং পড়লে বুঝতে পারবেন, জাস্ট সমস্যাটা হলো একটু মনে রাখতে হবে। কারণ এই গ্লুকোজের ফাংশন, ফ্রুক্টোজের ফাংশন, পেন্টোজের ফাংশন অনেকের মধ্যে দেখবেন সেম ফাংশন, মানে একটা জিনিসেরই ফাংশনালি এরা একই রকম কাজ করে। এই জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়, বাট একটু চেষ্টা করলে বুঝতে পারবেন যে আসলে কোথায় ডিফারেন্স। তো এগুলোর ফাংশন পড়বেন, ফাংশনগুলো পড়লে আপনার রিটেন আর টেনশন করা লাগবে না। আর একটা টপিকস আছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ভাইভাতে আমাদেরকে অহরহ জিজ্ঞেস করে, সেটা হলো এল গ্লুকোজ অ্যান্ড এল ল্যাকটোজ। এখন গ্লুকোজ বা ল্যাকটোজ যেটাই বলেন সেটাই কার্বনের কাউন্ট থাকে 6টা। এখন খুব সহজভাবে বলে দিতেছি, এখানে কার্বনের কাউন্ট থাকবে 6টা, অর্থাৎ এল গ্লুকোজ অথবা ডি গ্লুকোজ অথবা এল ল্যাকটোজ আর ডি গ্লুকোজ, যাই বলেন না কেন এদেরই যখন বলবে যে এল কেন বলতেছো, ডি কেন বলতেছো, তো আপনারা যখনই এল কেন বলতেছি, ডি কেন বলতেছি, তখনই আপনাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে এখানে আমাদের কার্বন থাকে 6টা, সব স্ট্রাকচার সেম, অর্থাৎ ডি গ্লুকোজের ক্ষেত্রে স্ট্রাকচার সেম, এল গ্লুকোজের ক্ষেত্রে স্ট্রাকচার সেম, বাট সমস্যাটা হলো 5 নম্বর কার্বনে। তো আপনি কার্বন চেন আঁকেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6। তো এখন কার্বনের হাত 4টা, আপনি 4 হাত 4টা জিনিস দিয়ে পূর্ণ করবেন, এটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন এদের সাথে কারা কারা যুক্ত হয়। বাট এই যে 5 নম্বর কার্বনটা, এটাই হলো এই ডি গ্লুকোজ অ্যান্ড এল গ্লুকোজ হওয়ার মেইন যে ডিফারেন্সটা এখানেই। তো যখন আপনার এই ডি গ্লুকোজ মানে কার্বন 5 নম্বরের সাথে এটার 2টা হাত, এটা 4টা হাতের মধ্যে 2টা হাত মানে করেসপন্ডিং কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ C5 এর 2টা হাত দেখেন, একটা হাত C4 এর সাথে বন্ড করে আছে আর একটা আছে C6 এর সাথে, তাহলে 2টা হাত ফাঁকা আছে। তো যখন এই 2টা হাতের সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ আর একটা হাইড্রোজেন গ্রুপ জয়েন করবে, তখনই আপনি দেখবেন যে হাইড্রক্সিল আয়নটা কোন সাইডে আছে। হাইড্রক্সিল আয়নটা যদি আপনার লেফট সাইডে থাকে, লেফট সাইডে থাকলে সেটা এল গ্লুকোজ, যদি রাইট সাইডে থাকে অর্থাৎ ডান দিকে থাকে তাহলে সেটা ডি গ্লুকোজ। মনে রাখবেন কিভাবে, এই হাইড্রক্সিল আয়নটা লেফট সাইডে থাকলে এল গ্লুকোজ আর এটা ডান সাইডে থাকলে ডি গ্লুকোজ, এল ফর লেফট, ডি ফর ডানে, এইভাবেই জাস্ট মনে রাখবেন, তাহলে আপনি স্যারকে বোঝাই বলে আসতে পারবেন যে গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট অ্যান্ড 6 কার্বনের বিশিষ্ট, যে 5 নম্বর যে কার্বনটা থাকে এই 5 নম্বর কার্বনের হাইড্রক্সিল আয়নটা যেই দিকে থাকবে আমরা সেটাকে সেই মানে নামের সাথে সেটা মিলিয়ে আমরা সেটাকে বলতেছি এল গ্লুকোজ অথবা ডি গ্লুকোজ, দ্যাটস ইট। এছাড়া কার্বোহাইড্রেট থেকে আরও অনেক কোশ্চেন আসে, বাট সেগুলা যদি ছাড়া চাই আপনাকে আরও ভালো মার্কস দিতে সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে, বাট বেসিক যে জিনিসগুলো এটাই, এই জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে আপনাকে কঠিন প্রশ্নের মধ্যে কখনো যাবে না। আর মূলত কার্বোহাইড্রেট থেকে এই টাইপের কোশ্চেনগুলোই হয়। কার্বোহাইড্রেটের থেকে যখন আপনি ভাইভাতে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি সকালে কী খেয়ে আসছেন, আপনি কার্বোহাইড্রেটের কথা যদি বলেন তাহলে আপনার ওই কার্বোহাইড্রেটের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, সব ধরনের উদাহরণ, তাদের ফাংশন, এই জিনিসগুলোই কিন্তু আপনাকে এই কার্ডের ক্ষেত্রে জিজ্ঞেস করবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সবথেকে ম্যান্ডেটরি জিনিসটা হলো কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা মুখস্থ করা, ক্লাসিফিকেশনটা মুখস্থ করা, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এক্সাম্পল মুখস্থ করা, এক্সাম্পলগুলোর ইম্পর্টেন্স পড়া। এরপরে আপনি কোথায় চলে যাবেন, এরপরে চলে যাবেন রিডিউসিং, নন রিডিউসিং, ইনভার্ট সুগার, দেন চলে যাবেন পলিস্যাকারাইডে। পলিস্যাকারাইডের মধ্যে হেটেরোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড, তাদের এক্সাম্পলের মধ্যে তাদের ফাংশন, সব কিছু কিন্তু আপনাকে লাগবে। তারপরে আপনারা এই ডি গ্লুকোজ, এল গ্লুকোজ এই জিনিসটা দেখতে পারেন। সো মোটামুটি এটা হলো কার্বোহাইড্রেটের বেসিক অ্যান্ড মেইন যে টপিকসগুলো আছে তার ওভারঅল একটা ডেমনস্ট্রেশন, যেটা আপনারা পড়ে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। এইগুলো পড়লে পরে আরও আপনারা অনেক কিছুই জানতে পারবেন যখন আপনারা বইটা খুলে দেখবেন। সো কার্বোহাইড্রেট সম্পর্কে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর বাইরেও যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সো আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।